সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো বাংলাদেশের নিউজিল্যান্ড সফর নিয়ে। দুর্ভাগ্যের নিউজিল্যান্ড সফর। আপনারা জানেন যে মাঠে কালকে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে বাংলাদেশ ওয়েলিংটন টেস্টে, আর মাঠের বাইরে একের পর এক ইনজুরিতে দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। আর সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং আছেন ক্রীড়া সাংবাদিক দি নিউ এজের ক্রীড়া সম্পাদক আজাদ মজুমদার। আপনারাও চাইলে দর্শক অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা দুই অতিথির কাছে আলোচনায় যাবার আগে দর্শক আপনাদেরকে দেখিয়ে আসতে চাই যে আজকে ওয়েলিংটন ছেড়ে বাংলাদেশ দল ক্রাইস্ট চার্চে চলে গেছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু সেখানেই, এবং এই সিরিজটাও শুরু হয়েছিল ক্রাইস্ট চার্চ থেকে এবং শেষও হবে সেই একই ভেন্যুতে। ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে সবার আগে রেইজেস হোটেল ছাড়তে দেখা গেল কোচিং স্টাফদের। শুধু ক্রিকেটার নয়, ফিজিও ডিন কনওয়ে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল, কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারেনদের মুখের হাসিও উধাও। টানা ম্যাচ, ভ্রমণ আর হারের কবলে ক্লান্ত পরিশ্রান্ত বাংলাদেশ। বিষণ্ণতা যেন গ্রাস করেছে মুশফিক, তামিম, সৌম্যদের। ওয়ানডে টি-20-র পর টেস্টেও হোয়াইট ওয়াশের শঙ্কা। প্রতিটা ফরম্যাটেই লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠা হয়নি। টেস্টের পরাজয়টা মানতেই পারছেন না ইমরুল কায়েস। এমন ইনজুরি সত্ত্বেও নেমেছিলেন দলের প্রয়োজনে, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। আফসোস তো অবশ্যই, কারণ আমরা 4টা দিন আমরা ডমিনেট করছি টেস্ট ক্রিকেট। লাস্ট একদিনে আমাদের খেলাটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এটা অবশ্যই খুবই খারাপ লাগছে। কালকে ম্যাচ হারার পর আমরা বিশ্বাসই করতে পারি না যে আসলে ম্যাচ আমরা হেরে যাচ্ছি। যখন দেখছি যে উইকেট পড়ে যাচ্ছে, তখন আসলে আমার মাঠে নামার কোনো রকমের সিচুয়েশন ছিল না। তখন ইচ্ছা করে নিজের থেকে নামছি আসলে। গেল দিন তামিম যেখানে হারের পেছনে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন, সেখানে ইমরুল দুষছেন ভাগ্যকে। ভালো শুরুর পর ফিনিশিংয়ের অভাব পোড়াচ্ছে টাইগারদের। ওয়ানডে বা টি-20 বা টেস্ট প্রত্যেকটা খেলাতে আমরা কিন্তু ভালো স্টার্ট করছি বা একটা জায়গায় গিয়ে আমরা ধরতেছি, বাট আমরা ফিনিশিং করতে পারতেছি না। তা আমার মনে হয় যে এই জিনিসটাই আমাদের প্রবলেম হচ্ছে। আমরা যদি পুরো ফুলফিলভাবে একটাভাবে ধরতে পারি, ক্লিক করতে পারি, তাহলে আমরা রেজাল্ট পাবো। বাট সবাই ভালো খেলতেছে, একটা আনলাকিলি আসলে এভাবে রেজাল্ট আসতেছে না। দলের এমন বিপর্যয়ে কাটা ঘায়ে নুনের ছিটা, ইনজুরির মিছিল। দ্বিতীয় টেস্টে ইমরুল খেলতে পারছেন না নিশ্চিত। শঙ্কা মুশফিকুর রহিমকে নিয়েও। তাই একাধিক পরিবর্তন আসতে পারে একাদশে। ক্রাইস্টচার্চের পর নেলসন, নেপিয়ার, মাউন্ট, ম্যাঙ্গানুই, এরপর ওয়েলিংটন। হচ্ছে জায়গার পরিবর্তন, কিন্তু অপরিবর্তিত বাংলাদেশের ভাগ্য। এখন শেষ ভরসা হিসেবে দ্বিতীয় টেস্টের জন্য অপেক্ষায় প্রথম ভেন্যু। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। আমরা যেমনটা দেখছিলেন, এরকম একের পর এক হারলে আসলে কতটা বিষণ্ণ কিংবা হতাশা কাজ করে? না, স্বাভাবিক। ম্যাচ জিতলে যেমন টিমের বলবো যে স্ট্রেংথগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেভেলপ করে থাকে, ঠিক হারলেও মেন্টালি একটা বড় একটা প্রবলেম হতে থাকে, যে টিমের মধ্যে কনফিডেন্সটা হারায় যায়। তো আমার মনে হয় যে বাংলাদেশ টিম, আমরা সবাই বেসিক্যালি যারা ক্রিকেট একটু বুঝেন, আমার কাছে মনে হয় সবাই কিন্তু জানেন যে নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু খুব টাফ সিরিজ হবে। বিকজ ওই কন্ডিশনে ওয়ার্ল্ডের বড় বড় দেশেও কিন্তু যে প্রবলেমে পড়ে, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট টিমগুলো। তো সেইখানে আমরা কিন্তু, আমার কাছে মনে হয় ভালো খেলছি, ইন্ডিভিজুয়ালি কিন্তু ভালো ভালো কিছু পারফরমেন্স আসছে। কিন্তু যেটা সাকিব একটা ইন্টারভিউ বলেছে যে দলগতভাবে আসছে না। তো আমি সব কিছু নিয়ে আমি বলবো যে আরেকটু ভালো করতে পারতাম, যদি আমরা একটু ধারাবাহিক হতে পারতাম, একটু যদি ক্যালকুলেটিভ হতে পারতাম, যে একটু কি করে এই ম্যাচটা ড্র করা যেতে পারে, টেস্ট ম্যাচটা। তো সব কিছু না, যেমন আপনি যদি দেখেন রান আউট, যদি দেখেন মিরাজ যেটা রান আউট হলো, এগুলো মোমেন্টাম লাগে। আপনি কখনো কখনো দেখবেন যে একটা উইকেট পার্টনারশিপে কিন্তু অনেক কিছু নিয়ে চলে যায়, আবার একটা কলাপসে কিন্তু অনেক কিছু। তো টেস্ট ম্যাচ আমার কাছে মনে হয় যে খুবই ভালো। বেশ ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য লিখেছেন, খুব ভালো কথা একজন লিখেছেন, দেখলাম যে আমরা যুদ্ধ হেরে গেছি, কিন্তু কিছু কিছু ব্যাটেলে আমরা ম্যাচ জিতেছি। তো এটা ঠিক, কিছু কিছু জায়গায় আমরা হয়তো ম্যাচ মানে ব্যাটেলে জিতেছি, তো দিন শেষে কিন্তু ম্যাচ খুবই ইম্পর্টেন্ট, যে আপনি ম্যাচটা জিতলেন কিনা। তো আমরা কিছু কিছু ভালো কন্ট্রিবিউশন পেয়েছি ওইখানে। ভালো খেলার পরে আপনি অন্য জায়গায় কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ টিম, বাট আমার কাছে মনে হয় একটু ভালো করতে পারতাম। আজাদ মজুমদারের কাছে জানতে চাই যে আসলে যে হতাশার কথা আমরা বলছিলাম, সেটা ভবিষ্যতের জন্য এই সিরিজের লাস্ট ম্যাচ কিংবা ভবিষ্যতে ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা সিরিজ আছে, সেগুলোতে আসলে কতটা প্রভাব ফেলবে? আসলে এই যে টেস্টটা হলো ওয়েলিংটনে, এটা আসলে ক্রিকেটের কোচিং ম্যানুয়ালেই স্থান পাওয়ার মতো একটা টেস্ট হয়েছে।
কোচিং ম্যানুয়ালে স্থান পাওয়ার মতো এই কারণেই যে এখানে শুধুমাত্র বাংলাদেশ দল নয়, পুরো টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের অনেকের জন্য এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি যদি দেখেন 5 দিনের খেলা দেখেন, থার্ড ডেটা ছাড়া প্রত্যেকটা দিন কিন্তু মানে শুরু হয়েছে অপ্রত্যাশিতভাবে। আপনি যেটা আশা করেননি সেটাই হয়েছে। প্রথম দিন বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশের শুরুটা এরকম সবুজ উইকেট, টসে জিতে বাংলাদেশকে যখন ব্যাটিংয়ে পাঠানো হলো, বাংলাদেশেও কিন্তু কেউ আশা করেনি যে বাংলাদেশের তামিম এত সুন্দর একটা স্টার্ট দেবে। সেকেন্ড ডেতে যেটা হয়েছে সেটা তো মানে অনেকটা মুশফিকের। স্বপ্নেরও অতীত। থার্ড ডে আমি আগেই বলেছি, থার্ড ডের খেলাটা কিছুটা প্রেডিক্টেবল ছিল, বিকজ নিউজিল্যান্ড বাংলাদেশের ব্যাটিং এর পরে ডোমিনেট করবে, এটা ইট ওয়াজ এক্সপেক্টেড। অ্যান্ড ফোর্থ ডেতে যেটা হলো, ফোর্থ ডেতে এসে বাংলাদেশ হঠাৎ করে শেষের দিকে এসে আবার খেয়ে হারিয়ে ফেললো। একটা জিনিস কি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে ফোর্থ ডেতে এসে যখন বাংলাদেশের কাছ থেকে ম্যাচের লাগামটা চলে গেছে, এটার জন্য বাংলাদেশ সবসময় ভাগ্যকে দায়ী করলে হবে না, নিজেদেরও কিছুটা দোষ অবশ্যই আছে। প্রথম জিনিস হলো যে অ্যাপ্রোচটাই ছিল ক্যাজুয়াল। প্রথম ইনিংসে 595 করার পরে দলের মধ্যে একটা আত্মতুষ্টি এসেছিল যে এরপরে বাংলাদেশ অন্তত হারবে না, কারণ এই টেস্টে তখন সবাই সম্ভাব্য ফলাফল হিসেবে ড্রকেই মেনে নিচ্ছিল, কারণ বাংলাদেশ এই মাত্র একদিনের মধ্যে বা 2 সেশনের মধ্যে সেকেন্ড ইনিংসে নিউজিল্যান্ডকে অল আউট করে দেবে, এটা বাংলাদেশ আশা করেনি। তো বাংলাদেশও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল ড্র করার জন্য। কিন্তু ড্রটাও কিন্তু টেস্টে অ্যাচিভ করতে হয়, ড্র কিন্তু কেউ আপনাকে দিয়ে দেয় না। ড্রটা অ্যাচিভ করার জন্য আপনাকে এক ধরনের পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলতে হয়। আপনি ড্র নিশ্চিত হওয়ার আগেই আপনি সেলিব্রেট করতে পারেন না, আপনি কমপ্লাসেন্ট হতে পারেন না, যেগুলো বাংলাদেশ দলের ক্ষেত্রে হয়েছিল। এবং আর ইনজুরিটা, এটার তো কারো হাত নেই, কারো নিয়ন্ত্রণ নেই, এটা হয়ে যায় টেস্টে। আপনি বাংলাদেশ এই টেস্টে একটা পিওর একটা টেস্ট 11 যেরকম হওয়া উচিত সেরকম একটা 11 নিয়ে নেমেছে। 7 জন ব্যাটসম্যান, 4 জন বোলার। এখন 7 জন ব্যাটসম্যানের মধ্যে যখন 2 জন ইনজুর্ড হয়ে যায়, তখন কিন্তু বাকি 5 জনকে দায়িত্ব নিতে হয়। কিন্তু বাকি 5 জন সেই দায়িত্বটা নিয়েছে কিনা আপনি যদি একটু দ্বিতীয় ইনিংসের চিত্রটা ভালো মতো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাকি 5 জন সেভাবে দায়িত্ব নেননি, সত্যিকার অর্থে কেউই দায়িত্ব নেননি। তামিম ভারপ্রাপ্ত অধিনায়ক খুব ক্যাজুয়াল একটা শট খেলে 25 রানে আউট হয়ে গেলেন। মমিনুলের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, মাত্র 23 রান করেছেন। আর সাকিব যেটা করেছেন এটা তো আসলে এটা টেলেন্ডাররা করেন, এটা দলের মেইন ব্যাটসম্যানরা এ ধরনের শট খেলেন না। যদিও আমাদের দল থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সাকিব তো এভাবেই খেলেন, তো এভাবে তিনি খেলবেন কেন? তিনি এত বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড়, তিনি জানেন যে সিচুয়েশনটা কি হতে পারে। তিনি তো এই প্রথম টেস্ট খেলছেন না, নিউজিল্যান্ডও এই প্রথম ট্যুর করেননি। এবং একটা টেস্টের ফলাফল তিনি যদি আউট হয়ে যান কি হতে পারে সেটাও তার জানার কথা। এত কিছু জানার পরেও তিনি যদি বলেন যে আমি তো এভাবেই খেলি, এটা বাচ্চাদের মুখে এ ধরনের অজুহাত শোনা যায় যে আমি তো এভাবেই খেলি। এভাবে খেলার কোনো অজুহাত হতে পারে না। আপনি খেলবেন, দায়িত্ব নিয়ে খেলবেন। আপনি অন্তত আপনাকে টার্গেট করা উচিত ছিল, যাই হোক আমি অন্তত 2 ঘন্টা সময় কাটিয়ে দেবো, কারণ আপনি টেস্টে শুধু রান না, সময়টাও একটা বড় একটা বিষয়। আজকে যদি বাংলাদেশ 217 রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ডকে, সেটা যদি মাত্র এক সেশনে হতো তাহলে হয়তো কেন উইলিয়ামসন জয়ের জন্য যেতে পারতো না। আপনি নিউজিল্যান্ডকে টার্গেটও দিয়েছেন ছোট এবং পর্যাপ্ত সময়ও দিয়েছেন। তো এসব কারণে আসলে বাংলাদেশ অনেকটা নিজেদের দোষে হেরে গেছে, এর সাথে ভাগ্য তো দুর্ভাগ্য আছেই। পাইলট ভাই, আসলে নিজেদের দোষের কথা আজাদ ভাই স্পেসিফিক বলেছেন, বেশ কয়েকজন ব্যাটসম্যান কিংবা অ্যাপ্রোচের কথা। আপনার কাছেও সেটা মনে হয়েছে কিনা যে আমরা অনেক ভালোর কথা বলছি, হয়তো ইন্ডিভিজুয়াল ভালো, কিন্তু সেটা আরো ভালো? আমি আজ ভাই সাথে একমত। আজ ভাই খুব ভালো কিছু কথা হলো যেগুলো হয়তো আমরা এজ এ প্লেয়ার আমরা বলতে পারি না অনেক সময়। নিঃসন্দেহে সাকিব অসাধারণ পারফরমেন্স, এই এত বড় স্কোর, এটা আমাদের জন্য রেকর্ড, সাকিবের জন্য ইন্ডিভিজুয়াল রেকর্ড। বাট আমার কাছে মনে হয় সাকিব বাদ দেন, বাট আমার কাছে মনে হয় যে আমরা ধারাবাহিক না, ধরেন একটা ম্যাচে রান করলাম আবার আরেক ম্যাচে নাই, এটা আসলে দেখেন আপনি যদি উইলিয়ামসনের কথা বলেন এভারেজ, কিন্তু যে মেইন প্লেয়ার কি প্লেয়ার সে কিন্তু এভারেজ রান করছে, বা হয়তো দেখা গেলো অন্য একটা প্লেয়ার দেখা গেলো যে আরও বেশি ভালো পারফর্ম করবে। বাট আমাদের ধারাবাহিকতার বড় একটা অভাব এবং আত্মতুষ্টি, আমার কাছে মনে হয় যে আত্মতুষ্টি অবশ্যই ছিল। বিকজ আমি যখন খেলা দেখি, বাংলাদেশ যখন খুব বড় একটা স্কোর করছে, যখন নিউজিল্যান্ড টিম ব্যাটিং করছে, আমার কাছে মনে হয় যে ফিল্ডারদের মধ্যে হাসি বা রিল্যাক্স থাকা ভালো, বাট টু মাচ রিল্যাক্স কিন্তু খুব খারাপ টিমের জন্য। আমি দেখবেন যে আমার কাছে মনে হয় প্রফেশনাল অ্যাটিটিউড ছিল নিউজিল্যান্ডের। এই রান যখন বাংলাদেশ করলো, ওরা কিন্তু ঠিকই রানটাকে চেস করেছে, কাছাকাছি গেছে এবং চিন্তা করছে যে না দেখি এখান থেকে আমরা ব্যাক করতে পারি কিনা, এবং তারা কিন্তু ব্যাক করে প্রুভ করেছে। তো প্রফেশনাল অ্যাটিটিউড কিন্তু তারা দেখেছে, আমরা কিন্তু ওখানে একটু গ্যাপ ছিল, আমাদের ল্যাকিংস ছিল, যেটা আজাদ ভাই মিন করছেন। আমার মনে হয় যে খেলা 5 দিনের খেলা, এমন একটা টেস্ট ম্যাচ, এমন একটা খেলা যে আপনার 4টা দিনই ভালো থাকবে, কিন্তু একটা সেশন 1 ঘন্টা 10 মিনিট আপনাকে পুরো সিনারিও চেঞ্জ করে দেবে। তো এই জন্যই আপনাকে প্রত্যেকটা এই মুহূর্তটাকে যেন আমাকে ডান করতে হবে, যে না এই মুহূর্তে এই 2 ঘন্টা আমাকে বেস্ট পারফর্ম করতে হবে, এই বেস্ট করে জমা করে কিন্তু একটা বড় বেস্টের তৈরি হয়।
তো এই জিনিসগুলো আমরা হয়তো ফিল্ডিং এর সময় যখন আমরা ফিল্ডিং করছি, বোলিং করছি, ঠিক আছে ওরা রান করছে করুক, রান করছে, বাট ওরা কিন্তু বোলিং করছে সবসময় কিন্তু উইকেট নেওয়ার জন্য, যে না আমি উইকেট নিবো, মানে সবসময় ওদের মধ্যে ওই খিদাটা ছিল। এই জায়গাতে বেশ বড় গ্যাপ ছিল এবং আমার মনে হয় যে ইনজুরি তো থাকবেই, ধরেন মুশফিক বলেন বা ইমরুল বলেন ইনজুরি থাকবে, বাট দায়িত্বের কথাও যেটা আমি বলবো অবশ্যই দায়িত্ব নেওয়া হচ্ছিল। এবং আমি বলবো যে কিছু ক্যালকুলেশন আমার কাছে মনে হয় যে মিস্টেক করেছি আমরা। যে দেখেন আমার মনে হয় যে যখন আমরা জানি যে তারা আমাদের রানের কাছাকাছি চলে এসছে এবং মাত্র আর 1.5 দিন খেলা আছে, আমি এখন কতটা রানও করবো উইকেটে থাকতে, মানে লেস মানে রিস্ক শটস আমি খেলবো, যে আমি অত রিস্কে যাবো না, আমি আমার নিজের খেলা খেলি। এবং দেখেন আমার মনে হয় যে এটা করলেই কিন্তু আমি তো তার আগের দিনই হিসাব করছিলাম, যেদিন 4th ডে রাত্রে আমি হিসাব করছিলাম বাংলাদেশের জন্য কিন্তু আগামীকাল মানে 5th ডে খুব খারাপ দিন যেতে পারে, বিকজ 3টা উইকেট অলরেডি পড়ে গেছে। যদি ফার্স্ট সেশনে অল আউট হয়ে যায়, হ্যাঁ তাই হবে, বিকজ 3টা উইকেট পড়ে গেছে, মেন 3টা ব্যাটসম্যান নাই, সাথে মুশফিক এবং ইমরুল কায়েস ইনজুরিতে, তার মানে 5টা উইকেট নাই, আর 3টা পেস বোলার আছে, তার মানে 3টা পেস বোলার ভালো ব্যাটিং জানেন, তার মানে 8টা উইকেট আপনার চলে গেছে। তো 2টা-3টা ডেলিভারি আপনি কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেবে পুরো সিনারি, এবং তাই হয়েছে ঘটনা। তো এইটার জন্যই কিন্তু আপনাকে ওই প্ল্যানটা করা হচ্ছিল না, আমি যেন আমার যে ব্যাটসম্যান সেটটাকে লম্বা সময় একটু কোনো রকম 1 ঘন্টা তুমি পার করো, আধা ঘন্টা তুমি পার করো, আমি টাইমটা তাকে বেশি দেবো না। তো আমার মনে হয় যে আরো 1-1.5 ঘন্টা যদি আমরা খেলতে পারতাম, টানতে পারতাম, তাহলে কিন্তু হয়তো ম্যাচটা আমরা সিনারিটা অন্যরকম হতে পারতো। ড্র হলে দেখা হলো যে আমরা কিন্তু বেস্ট অ্যাচিভমেন্ট হতো আমাদের জন্য। নিউজিল্যান্ডে যে ম্যাচ জিতা, ড্র করা, 550-600 রান করা, এটা কিন্তু কম ব্যাপার না বাংলাদেশ টিমের জন্য। আমরা সবাই কিন্তু এই অনেক বেশি আশা করছি যে বাংলাদেশ টিমের কাছে, যেহেতু আমরা হোম কন্ডিশনে খেলেছি, আমরা অনেক ম্যাচ জিতেছি, অনেক সিরিজ জিতেছি, কিন্তু আসলে নিউজিল্যান্ড আসলে টাফ জায়গা, কিন্তু আমরা এই টাফটাকে আমাদের প্লেয়াররা কিন্তু ধরে ফেলেছিল সুন্দর, মানে আমি বলবো যে পিক করে ফেলেছিল, না টাফ জায়গাতে আমরা ভালো পারফর্ম করতে পারি, কিন্তু আবার আলটিমেটলি আমরা ওই জায়গা থেকে ফিরে আসলাম সেকেন্ড ইনিংসটাতে। এবং সেখান থেকে শুরু করতে হবে ক্রাইস্টচার্চে শেষ টেস্ট। একজন দর্শকের ফোন নিতে চাই, দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমি সাবির হোসেন যাই, জি বলছি আমি একটা প্রশ্ন করতে চাই। জি, প্রশ্নটা বলুন। আমি সাব্বির ভাইকে 7 নম্বরে 6 নম্বরে নামানো হয়, তাকে যদি আগে নামানো হয় তাহলে কি ভালো হতো না? আর অন্যান্য দেশের বোলিংরা ভালো ব্যাট করে, কিন্তু বাংলাদেশের বোলিংরা কিন্তু ভালো ব্যাট করে না, কারণ এর জন্য কি বাংলাদেশ ম্যাচ হারে? ধন্যবাদ আপনাকে আপনার দুটি প্রশ্নের জন্য। পাইলট ভাই উত্তর দিবেন। আমি এটাতে খুবই আমি নিঃসন্দেহে ছোট বাচ্চা কেউ ফোন দিয়েছেন, আমার মনে হয় তার ভয় যে মনে হচ্ছে, দেখেন আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে দেখেন এখন ক্রিকেট কিন্তু খুব ক্যালকুলেটিভ একটা জায়গা হয়ে গেছে, যে আপনি পুরো কম্পিউটার অ্যানালিসিসের মতো যে আপনি কোন জায়গা আপনি ইমপ্রুভ করবেন। আপনি যদি দেখেন লাস্ট 1 বছরে বা 1.5 বছরে যদি দেখেন বা 2 বছরে আমাদের টেলেন্টের কাছে কি রান আসে, লাস্ট 3-4টা ব্যাটসম্যান যে আসে তাদের কাছে কি রান আসে, হয়রাজ আমি কম্পেয়ার করবো না, বাট হয়রাজ আপনি যদি যান যে ব্যাক 15 বছর আগে 16 বছর আগে যান, ওখানে কিন্তু আমাদের কিছু ব্যাটসম্যানের কাছে কিন্তু বোলারের কাছে কিছু রান আসতো, মোহাম্মদ রফিক রান করতো, অথবা শান্ত রান করতো, কেউ না কেউ রান করতোই, তাপস বসু রান করতো, কারণ কমিটমেন্ট ছিল অ্যাটলিস্ট যে আমি উইকেটের মধ্যে পড়ে থাকবো। যেমন আমার মনে আছে আমি সেন্ট লুইসে সেঞ্চুরি করেছিলাম, তাপস আমি তখন আমার সম্ভবত 70 রান কি 80 রান, তাপস বসুকে তারিক আজিজকে নিয়ে আমি সেঞ্চুরি করি। তো তারেক আজিজ বলছেন না আমি পারবো, আপনি থাকেন, আমাকে নিয়ে চিন্তা না, আপনি শুধু আপনার মতো থাকেন। এই যে কমিটমেন্ট, আমি যে 1 ঘন্টা পার করে দিল বা 1.5 ঘন্টা পার করে দিল, আমি বলবো কি পেস বোলারদের বেসিক্যালি প্র্যাকটিস এগুলো করতে হবে। আপনাকে ম্যাচে যে শুধু চিন্তা করলে হবে না যে ম্যাচে যে রান করবে। আমার মনে হয় যে পেস বোলাররা বোলিং করার পরে যারা বল করে, বেস্ট আমাদের বলার তাসকিন বলেন, রুবেল বলেন বা যারা আছে, তারপরে কিন্তু কোনো কাজ থাকে না। আমি নেট বোলার থাকে অনেক, বাংলাদেশ টিমে নেট বোলার তো অভাব নাই, 1 ঘন্টা ধরে ব্যাটিং করবে না, তোমাকে ব্যাটিং করতে হবে মাস্ট কম্পালসারি। আমি যে তুমি মাঠে 11 নম্বরে নামো, কিন্তু আমি তোমার কাছে 10 রান চাই বা 5 রান চাই। কখনো আপনার কাছে 50 রান ইউজফুল না, কিন্তু কখনো আপনার 2 রানটা আপনার ইউজফুল। তো 2 রান করার জন্য কিন্তু আপনাকে ওই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে না। আমি শুধু বোলারই না, যেমন নিউজিল্যান্ড টিমে কিছু দেখেন আপনি আলটিমেটলি সবাই কিন্তু ব্যাটিং করতে পারেন, 73 রান করেছেন। তো আপনি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি এবং আমাদের যদি দেখেন আমাদের হিস্ট্রিতে এরকম কিন্তু হচ্ছে না, আমি বলবো যে এখনো বলবো যে হচ্ছে না, বিকজ আমি বলি স্টিভ ওয়াল আপনি যদি দেখেন বোলার হিসেবে আসছে, ব্যাটসম্যান হয়ে বেরিয়েছে। আপনি যদি ইরফান পাঠানকে দেখেন বোলার হিসেবে আসছে, ব্যাটসম্যান হয়ে বেরিয়েছে। ইমরান খানকে যদি দেখেন বোলার হিসেবে আসছে, অলরাউন্ডার হয়ে বেরিয়েছে। আপনি ওয়াসিম আকরামকে দেখেন বোলার হয়ে আসছে। আমি ন্যাশনাল টিমে যখন আসছি, ন্যাশনাল টিমের আগে এই সুবিধাগুলো আমি পাই নাই, কিন্তু ন্যাশনাল টিমে যখন আসছি আমি প্রপার ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিসগুলোকে ইউজ করে আমি নিজেকে ডে বাই ডে এমন একটা জায়গায় নিয়ে যাবো। এটার দায়িত্ব যেমন একজন প্লেয়ারের, ঠিক একটা ম্যানেজমেন্টের এরকম দায়িত্ব, যেন আমি ওকে পুশ করে আমি ওর কাছে সমস্ত কিছু বাইর করে নিয়ে আসবো।
আরেকটা প্রশ্ন ছিল যে সাব্বিরকে আসলে টপ অর্ডারে ব্যাটিং করানো যায় কিনা, আসলে এই সুযোগটা আছে কিনা? এটা মনে হয় আমার সুযোগ নেই এই মুহূর্তে অন্তত, কারণ টপ অর্ডারে আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানের পজিশনই সেট। আর মমিনুল, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই। আর প্রত্যেকটা দলে 7 নম্বরে একজন অ্যাগ্রেসিভ মাইন্ডসেটের একটা ব্যাটসম্যান রাখে, কারণ 7 নম্বরে নামলে শুধু তাকে যে রান করতে হয় তা না, অনেক সময় ইনিংসের গতিও বাড়াতে হয়। তো সেই জন্য এই মুহূর্তে বাংলাদেশের টেস্টে সাব্বিরই অ্যাপ্রোপ্রিয়েট 7 নম্বরে। ওয়ানডেতে যদিও তিনি ওয়ান ডাউনে ব্যাটিং হ্যাঁ, করছেন। ওয়ানডেতে সেটা করেছেন, বিকজ ওয়ানডেতে মমিনুল নেই, এখানে মমিনুল ওয়ান ডাউনে অলমোস্ট সেট। জি, আমরা আরো কথা বলবো আপনাদের দুই অতিথির সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশ নিউজিল্যান্ড সফর নিয়ে এবং নিউজিল্যান্ডের দুর্ভাগ্য তারা করে ফিরছে বাংলাদেশ দলকে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং আছেন ক্রীড়া সাংবাদিক দি নিউ এজের ক্রীড়া সম্পাদক আজাদ মজুমদার। আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে আজাদ ভাই কথা বলছিলাম যে ব্যাটিং নিয়ে এবং ব্যাটসম্যানদের কারণটাই আসলে মূলত বড় হয়ে দেখা দিয়েছে এই টেস্ট হারের ক্ষেত্রে ওয়েলিংটনে। বোলারদের পারফরমেন্সটা যদি একটু মূল্যায়ন করেন, যে 217 রানের টার্গেট ছিল 2 সেশন, সেই ক্ষেত্রে বোলাররাও কি খুব বেশি কৌশলী বোলিং করতে পেরেছে? কারণ টেস্টে আমরা জানি যে বাউন্সার দেওয়ার সুযোগ আছে, ওয়াইডের এত সীমাবদ্ধতা নেই, যে কোনো বলগুলো ডেলিভারি করা যেত। কিন্তু পেস বোলারদের কালকে যদি আপনি ইকোনমি রেট দেখেন 6-এর উপরে, 2 জনের, স্পিনারদেরও তাই। না, এটা তো স্বাভাবিক। আপনি যদি উইকেটটাও যদি দেখেন, উইকেটটাও আবার কম্পেয়ার করতে হবে, শুধু টেস্ট ম্যাচ দেখলে হবে না। এবং তারা যে জায়গায় ছিল নিউজিল্যান্ড টিম, তাদের সাথে ওটা কিন্তু আমার মনে হয় যে তারা চিন্তা করছে আমি পজিটিভ ব্যাটিং করবো, যেহেতু ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক, আমি রানের জন্য যাব। রান করতে গেছে বোলাররা হয়তো রান দিয়েছে, বাট আমি মনে করি যে বোলাররা কিন্তু ভালো বল করেছে, যে কম্পেয়ার টু নিউজিল্যান্ড তো ধরেন ওই কন্ডিশনে খেলে খেলে বল করে করে অভ্যস্ত। তারা তাদের এগেইনস্টে আমরা এত বড় একটা রান করেছি, তাদেরকে আমরা অল আউট করেছি, এবং তারা অল আউট হয়েছে আমি বলবো যে বিকজ তারা রাশ করতে গেছে, রাশ করতে হয়েছে কারণ রানটার কাছাকাছি আসতে গেছে, এবং তারা তারপরে এটা মানে ম্যাচ জিতার জন্য চিন্তা করেছে। আমি নিউজিল্যান্ডে আমার কাছে মনে হয় যে বোলাররা কিন্তু ওভারঅল ভালো বল করবে, এটা স্বাভাবিক, বিকজ ওইখানে ওয়েদারটা মানে সব কিছু মিলে এই কন্ডিশনটা কিন্তু বোলারদের জন্য ফ্রেন্ডলি, নট ব্যাটসম্যানদের জন্য, আমাদের ব্যাটসম্যানদের জন্য, ওদের জন্য ফ্রেন্ডলি। বিকজ আমরা এই ধরনের বলবো যে উইকেটে খেলে অভ্যস্ত না, এবং আমরা যে অনেক ট্যালেন্ট, আমরা বলি যে আমরা আমাদের প্লেয়ার অনেক ট্যালেন্ট, দেখেন আপনি যদি দেখি ট্যালেন্ট বলেই কিন্তু এত শর্ট টাইমের মধ্যে কিন্তু সাধারণত ওরা কিন্তু অ্যাডাপ্ট করে ফেলেছে, এবং বেশ কিছু ভালো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে। মুশফিক ভালো রান করেছে, ধরেন আপনার ইমরুলও কিছু ভালো রান করছিল, তামিম ভালো রান করছে, মোমিনুল খুব সুন্দর স্টার্ট দিয়েছে। তার মানে আমরা ট্যালেন্ট, এইখানে যদি আমরা রেগুলার ভাবে খেলতে পারতাম হয়তো দেখা গেল যে আমরা অনেক ভালো করতে পারছি। আরও যদি একটা সিরিজ হয় এরপরে দেখবেন যে বাংলাদেশ টিম এর চেয়ে অনেক ভালো পারফর্ম করবে। কিন্তু আমাদের মেইন হচ্ছে কি, আমরা যখন সাবকন্টিনেন্টে খেলি আমাদের সব বোলারদের উপর অনেকটা বেশি চলে আসে, বিকজ এখানে সব স্পিন থেকে। আপনি যদি দেখেন যে মিরাজ এখানে 10 উইকেট বা 12 উইকেট 15 উইকেট পেয়ে গেছে ম্যাচে, টেস্ট ম্যাচে, কিন্তু ওখানে যে পাচ্ছে না, বিকজ সম্পূর্ণই কিন্তু হচ্ছে নট মিরাজের কিন্তু বোলিং অ্যাকশন চেঞ্জ হয়েছে, বা মিরাজের হয়তো ডেলিভারি কোনো চেঞ্জ হয়েছে, তা না, বিকজ অফ উইকেটটা, ওই সারফেসটা কিন্তু আলাদা। আজাদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই টেস্টের থেকে আসলে ক্রাইস্টচার্চে বাংলাদেশ যাবে হারের পরে, ক্রাইস্টচার্চে শেষ টেস্ট, এই টেস্টে যতটা ভয় পাওয়া গিয়েছিল যে আসলে সাইড মুভমেন্ট কিংবা বোলাররা যেরকম ভয়ঙ্কর হবে সেরকমটা আসলে হয়নি। ক্রাইস্টচার্চে কি আসলে উইকেট এরকম থাকবে নাকি নিউজিল্যান্ড আসলে নতুন করে ভাববে? এখন উইকেটের ক্ষেত্রে তো নিউজিল্যান্ড অবশ্যই ভাববে, তাদের ভাবার সুযোগ আছে এবং তাদের সেই বোলিং অ্যাটাকও আছে। এটা বাংলাদেশ কেমন করবে এটা আসলে নিউজিল্যান্ডের উপর নির্ভর না করে বাংলাদেশের উপর নির্ভর করাটাই ভালো। এখন দেখেন, একটা বাংলাদেশ কিন্তু ইন স্টেট অফ শক, দুইভাবে এক শক। প্রথম কথা হলো, একটা ম্যাচ যেটা বাংলাদেশের অবশ্যই ড্র করা উচিত ছিল, সেই ম্যাচটা তারা হেরে গেছে, এটা এক ধরনের একটা মেন্টাল শক। আরেকটা শক হচ্ছে, আপনি দেখেন দলের ক্যাপ্টেন ইনজুর্ড, আপনার ওপেনার একজন ইনজুর্ড, এবং এরা কিন্তু মানে টেস্ট টিমের জন্য খুবই অপরিহার্য খেলোয়াড়। এমন না যে এরা ফ্রেঞ্চ প্লেয়ার বা এদের খুব বেশি বিকল্প আছে দলে, তা না। ইমরুল যদি না থাকে তাহলে আমাদের ওপেনিংটা আনসেটেলড, আর মুশফিকের কথা তো বলাই বাহুল্য। তো এখন এইরকম একটা পরিস্থিতিতে যখন আপনি এক ধরনের মেন্টাল এবং ফিজিক্যাল শক, দুই ধরনের শকের মধ্যে আছেন, এই সময়টাতে এখন আপনার মাত্র 3 দিন গ্যাপ আছে, আপনি কিভাবে মেন্টালি এবং ফিজিক্যালি অ্যাডজাস্ট করে নেবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমি মনে করি যে আমাদের এই কোচিং স্টাফদের এই সময়টাতে অনেক কিছু করার আছে। তারা দলকে মোটিভেটেড করবে, এবং মোটিভেটেড ছাড়াও টেকনিক্যাল যে ফ্লগুলো আছে সেগুলোও তারা নিয়ে আলোচনা করবে, নিশ্চয়ই কোথায় বাংলাদেশের ভুল হয়েছে, স্ট্র্যাটেজিতে কোথায় ভুল ছিল, ক্রাইস্টচার্চে কীরকম উইকেট কীরকম এক্সপেক্টেড, এটা তো জানাই আছে যে হয়তো
আবারও একইভাবে বাউন্সি এবং গ্রিন সবুজ উইকেট দেবে বাংলাদেশে। তো সেখানে অ্যাডজাস্ট কিভাবে করবে, এই টেকনিক্যাল দিকগুলা এবং মেন্টাল দিকগুলা এগুলা কিভাবে ঠিক করবে, এটা নিয়ে বাংলাদেশ দলের যারা কোচিং স্টাফ এবং তাদের সংখ্যা নেহায়েত কম নয় এই মুহূর্তে, তাদের অনেক কিছু করার আছে আমি মনে করি। পাইলট ভাই, এত ইনজুরি আসলে কেন হচ্ছে? এটা কি বেশি খেলার কারণে কিংবা এই দীর্ঘ সফরে থাকার কারণে তেমনটাই কি হচ্ছে? আমরা তামিমকেও দেখেছি এই দুজনের বাইরে, ইমরুল এবং মুশফিকের বাইরে তামিমকে ইনজুরিতে পড়তে দেখেছি এই সিরিজে, মুশফিক এবং মাশরাফিও পড়েছেন। না, এটা আমার মনে হয় যে ইনজুরি তো হতেই পারে, যে কোনো গেমসে হতেই পারে, বাট কিছুটা ওয়েদার ফ্যাক্টর আমার কাছে মনে হয়। বিকজ আমরা কিন্তু এই একটু ঠান্ডাটা কিন্তু ইউজ টু না হতো, আমি ইউজ টু না বলতে বলছি আমাদের এখানে দেশে ঠান্ডা পড়ে, কিন্তু আপনি যদি কম্পেয়ার টু গরমের সময় এবং যদি শীতের সময় কম্পেয়ার করেন, দেখবেন যে কোনো প্লেয়ারের কিন্তু দেখা হলো যে ঠান্ডা বাতাস, আপনি দাঁড়া আছেন ফিল্ডিং করছেন, হয়তো দেখা হলো যে কোনো সময় আপনি হ্যামস্ট্রিংয়ে বা টান পড়ার সম্ভাবনা থাকে, যেটা গরমে কিন্তু অনেক কম চান্স থাকে, আপনি তো হিট হয়ে থাকছেন সারাক্ষণ, এটার একটা সম্ভাবনা থাকে। এবং আমি বলবো যে আসলে ব্যাড লাক, আমাদের যে ইনজুরিগুলো হয়েছে আসলে ইমরুলের যেটা দেখেছি সেটা বেশি স্ট্রেচ করতে যে লাগছে, মুশফিকের যেটা ফিঙ্গার লাগছে, সব কিছু মিলে আমার মনে হয় যে এটা অনেক সময় হয়, অনেক সময় আপনি এরকম অ্যাক্সিডেন্ট, এটা একটা কিছু বলার নাই। বাট আমি একটা কথা বলবো যে আদাবের সাথে আমি একমত, বেসিক্যালি ম্যানেজমেন্টের কাজ হচ্ছে কিন্তু এখানে কোচিং করানোর আমি কিছু দেখি না। আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে কিন্তু কোচিং করানোর কিছু থাকে না, সাকিব কীভাবে ব্যাট ধরবে বা মুশফিক কীভাবে ব্যাট ধরবে বা কীভাবে বল করবে, খুব কম থাকে, টেকনিক্যাল কিছু জিনিস থাকে। বাট বেসিক্যালি হচ্ছে মোটিভেশনের কাজ। ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আপনি কী করে সুন্দর একটা টিম বানিয়ে রাখবেন, ম্যান টু ম্যান ম্যানেজমেন্ট, যে আমি কোন প্লেয়ার ভালো পারফর্ম করছে না তাকে নিয়ে আমি এমনভাবে কাজ করবো যেন ওর কাছ থেকে মানে মন থেকে যেন খেলাটা বেরিয়ে আসে, এবং যারা ভালো পারফর্ম করছে তাদেরকে আরও যেন ওটা কন্টিনিউ করতে পারে, সেই জিনিসগুলোই আর কি বেসিক্যালি কাজ ম্যানেজমেন্ট। তাছাড়া আমার কাছে মনে হয় যে এটাই তো হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, যে অলরেডি দেখেন আপনি মুশফিক বা সাকিব যারা প্রুভেন প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যারা সব জায়গায় খেলছে, এদেরকে আমার কাছে মনে হয় ব্যাট ধরা বা বল করা বা কিপিংয়ে কীভাবে বল ধরতে হবে এগুলো শেখানোর কিছু নয়, বরঞ্চ বেশি হচ্ছে ওদের কাছে আপনার মেন্টালি আমি বলবো যে হিপনোটাইজ করা, আমরা যেমন বলি হিপনোটাইজ করা, ওদেরকে এমনভাবে, এই যে লাস্ট ম্যাচ আমরা খেলেছি হারছি, এই হারা থেকে মধ্যেও কিন্তু আপনি অনেক ভালো জিনিস আছে, পজিটিভ জিনিস আছে, সাকিব ওয়াও হোয়াট এ ব্যাটিং, তুমি 200 মারছো, তুমি কেন আরেকটা ম্যাচ মারতে পারবে না, বা কেন একটা সিজন তুমি এরকম ভালো ব্যাটিং করবে, মুশফিক অসাধারণ সেঞ্চুরি, মানে এই যে পজিটিভ নেগেটিভ জিনিসগুলোকে ফেলে দিতে হবে, আমি নেগেটিভ দেখতে পারবো না। এর জন্যই ওই ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে এই জিনিসগুলো, তাকে এই জিনিসগুলো নিয়ে কাজ করা। মানে আপনার কি মনে হয় যে আসলে সেটা সম্ভব হবে ক্রাইস্টচার্চে বাংলাদেশ শেষটা কিছু একটা নিয়ে আসতে পারবে নিউজিল্যান্ড থেকে? আমি মনে করি যে অসম্ভব কিছু না। আমাদের যে প্লেয়ারগুলো যদি দেখেন, আমরা ম্যাচ হেরেছি, তারপরেও কিন্তু আমি বলবো যে খুব ফাস্টিং সুপার মুশফিকের এবং দুটো বড় ইনিংস, তামিমের একটা সুন্দর ব্যাটিং, মোমিনুলের ব্যাটিং, তারপরে আপনার সাব্বির, তার মানে আমরা সবাই কিন্তু 50-100 রান করতে পারি। তারপরে আমি যদি 50 রান করতে পারি, আমি আমার লাইফের কথা দিয়ে বলি, 50 রান যদি আমি করতে পারি, তার মানে আমাকে যখন বোলাররা বল করতে আসছে, নিউজিল্যান্ড বোলাররা, তারা কিন্তু বেস্ট ডেলিভারিগুলো দিয়েছে, বিকজ আমাকে আউট করার জন্য ওর মেইন বোলারকে ইউজ করেছে। হয়তো দেখা গেলো যে 60টা বল আমি খেলেছি, তো বেস্ট ডেলিভারি খেলেই কিন্তু আমি 50 রান করেছি। তার মানে বেস্ট ডেলিভারি খেলে যদি আমি 50 রান করতে পারি, কেন আমি আবার আরেকটা সেশন বাড়াতে পারবো না, আরও 60টা বল কেন খেলতে পারবো না? তো এই ছোট করে ভাগ করে আমাদেরকে কিন্তু আলটিমেটলি, আমি যেমন একটা হয় না বলে না যে ছোট মানে বিন্দু জল গড়ে দিল, তো ঠিক আমাকে ছোট ভিউ দেখাতে হবে, আমাকে বড় ভিউ দেখাতে হবে। আমাকে যদি বলেন যে এখান থেকে আমাকে এখন চিটাগাং দৌড়াই যেতে হবে, আমি কিন্তু পারবো না, জীবনে পারবো না, বিকজ আমাকে চিটাগাং দেখানো দরকার নাই, আমাকে এখান থেকে দেখাতে হবে যে পর্যন্ত দৌড়ানো, যে আমি এখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দৌড়াই যাবো, তারপরে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তুমি কালকে এখানে যাবা। এই ছোট ভাগ করে সবার কাজগুলোকে ভাগ করে একটা বড় কাজ হবে। আজাদ ভাইয়ের কাছেও কি মনে হয় যে আমরা এই নিয়েও শুনেছি যে বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন কিংবা টিমে অন্তর্কোন্দল কিংবা সমস্যা, এগুলো কি আসলে কোনো প্রভাব ফেলছে? আপনার কি এগুলো আমার কাছে মনে হয় এগুলো কোনো বিষয় না, আর বোর্ড প্রেসিডেন্টের তো এগুলো বলাই উচিত না। যদি কোনো অন্তর্কোন্দল থাকে, ওনার দায়িত্ব হচ্ছে সেই কোন্দল নিরসন করা, এটা নিয়ে পাবলিকলি ভাষণ দেওয়া আসলে ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি মনে করি উনি যদি এগুলো বলে, টিম আরো ডিমোরালাইজড হয়ে যায়। একটা টিম যখন ট্যুরে হারছে, তখন বোর্ড প্রেসিডেন্ট যখন এ ধরনের বক্তব্য দেয়, সেটা টিমের উপর অবশ্যই সেটার প্রভাব পড়ে। আমি মনে করি বোর্ড প্রেসিডেন্টের এই বিষয়ে একটু হলেও সচেষ্ট হওয়া উচিত। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে ক্রাইস্টচার্চ টেস্টের কথা আপনি বলছেন। ক্রাইস্টচার্চ টেস্টে একটা জিনিস আপনি খেয়াল করবেন, যখন কোনো লম্বা ট্যুর হয়, লম্বা ট্যুরের শেষটা কিন্তু বাংলাদেশের কখনো ভালো হয় না। এটা অতীত অভিজ্ঞতা থেকে আমি বলছি। ইভেন সর্বশেষ বাংলাদেশ যখন বাইরে খেলতে গিয়েছিল আইসিসি ওয়ার্ল্ড টি20-তে, সেখানেও কিন্তু বাংলাদেশের শেষটা ভালো হয়নি। এখন শেষটা ভালো অতীতে হয়নি দেখি যে এবার হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এখানেও ওই কথাটাই এসে যাচ্ছে, টিম ম্যানেজমেন্টের কাজ হচ্ছে
দলকে উজ্জীবিত রাখা। দলকে যদি আপনি উজ্জীবিত না রাখতে পারেন, ওই হোম সিকনেসটা যদি এসে যায় যে না দেশে ফিরতে হবে, সবার মধ্যে এক ধরনের একটা তাড়া, হ্যাঁ, এবং সব তো হেরে বাংলাদেশের আসলে এই সিরিজে বা এই ট্যুরে আর হারানোর কিছু নাই নতুন করে। সো এখন যদি কিছু থাকে সেটা পাওয়ার, এবং সেভাবে যদি দলকে উজ্জীবিত না করা যায় তাহলে কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টে এর চেয়ে অনেক ভালো বাজে ফলাফল হওয়ার একটা আশঙ্কা থাকে। মানে আরেকটা জানি যে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে দেশে ফিরেই আবার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া সফরে যেতে হবে বাংলাদেশের, মাত্র 2-3 দিনের ব্যবধানেই। এই দীর্ঘ সফরগুলো কি আসলে ক্লান্ত করছে কিনা ক্রিকেটারদের, কিংবা ইনজুরির কথা আমরা বারবার বলছি, ফিট হতেও কি আসলে সময় দিচ্ছে না? তো এটা হচ্ছে কি, আপনি আন্তর্জাতিক ক্রিকেটের একটা পার্ট হয়ে গেছে। বরঞ্চ বাংলাদেশ, আমরা প্রায় কমপ্লেন করি যে আমাদের খেলা কম। এখন আমাদের খেলা বেশি, হয়তো বিদেশে বেশি হচ্ছে, টানা সফরের মধ্যে থাকার কারণে এটা চোখে লাগছে। কিন্তু একটা বড় দল হতে গেলে আপনাকে কি হয়, আপনি কিন্তু ওই 12-13 জন প্লেয়ার উপর সবসময় নির্ভর করতে পারেন, আপনাকে একটা পুল অফ প্লেয়ার থাকতে হয়। সেটা বাংলাদেশের আছে বলেই তো আমরা 22-23 জনের দল নিয়ে বা বহন নিয়ে আমরা নিউজিল্যান্ড সফর করছি। আপনি এটা নিয়ে কমপ্লেন করার কিছু নয়, বরঞ্চ দেশে আসলে বাংলাদেশ তখন নতুন করে সবকিছু শুরু করার একটা প্ল্যান করতে পারে। কন্ডিশনটা আমাদের চেনা, ইন্ডিয়াতে সবকিছু আমরা নতুনভাবে আবার শুরু করার জন্য নতুনভাবে দল উজ্জীবিত হতে পারে। প্যালের ভাই কাছে শেষ দিকে জানতে চাই যে ক্রাইস্টচার্চে আপনি কার পারফরমেন্সটা বেশি আশা করেন, কিংবা কোন পরিবর্তনটা আপনার চোখে সবচেয়ে প্রয়োজন মনে হচ্ছে? না, আমার কাছে তো ওভারঅল আমার কাছে বললাম না যে আসলে কাউকে স্পেসিফিক বলা কঠিন যে কে ভালো পারফর্ম করবে, কে ভালো রান করবে। এটা আসলে ভাগ্যকে বলতে পারে না যে কালকে কি আছে। বাট আমি সবার কাছে আশাবাদী, যারা এখানে যারা গেছেন তারা প্রত্যেকে কিন্তু ভালো প্লেয়ার, বেস্ট প্লেয়ার বলে গেছেন। তো আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার দায়িত্বটা কি, সেই দায়িত্বটা যদি সুন্দরভাবে পালন করতে পারি তাহলে আমরা ভালো। আর আমি কিন্তু আজকের সাথে একদম একমত। শেষের বেলায় কিন্তু হয় কি একটু হোম সিকনেস আছে যে আমি চলে যাবো, হয়তো অনেকে যারা ভালো পারফর্ম করেছে চিন্তা যে আমার তো পারফরমেন্স হয়ে গেছে, এখন আর দরকার কি, আমি যা আশা করি ওটা নিয়ে আমি হ্যাপি, আমি দেশে যাবো। এই জিনিসগুলো একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট যখন থাকে, প্রফেশনাল ম্যানেজমেন্টের দায়িত্বটা হচ্ছে মানে অ্যামেচার বলবো প্লেয়ারদেরকে, আমি বলবো যে হয়তো এই জিনিসটা কাজ করতে পারে প্লেয়ারদের মধ্যে, একটু ছোটো ছোটো এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো আসতে পারে। এই প্রফেশনাল ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে না, দিস ইজ মাই ডিউটি, আমি আসছি এখানে বিজনেস করতে, লাস্ট ম্যাচ আমরা ভালো পারফর্ম করে যেতে চাই এবং প্রুভ ইট, তোমাদেরকে প্রুভ করতে হবে, এটা দেখাই দিতে হবে যে আমরা এর চেয়ে ভালো। তো এইরকম কিছু জিনিস আছে যে আপনাকে তৈরি করতে হবে ম্যানেজমেন্টের এনভায়রনমেন্ট। আর কিছুটা আমি বলবো যে দ্বন্দ্ব মন্দ আমার কাছে মনে হয় না এগুলো কিছু আছে। আমি সুপার ফ্যান্টাস্টিক কোচ, আমার কাছে মনে হয় যে এই যে অনেক তো বলছে কোচ নিয়ে কমপ্লেন, কেন কিসের কমপ্লেন? 2 বছর, লাস্ট 2 বছরে যদি আপনি দেখেন 2 বছরের যে পারফরমেন্স অসাধারণ। এবং আমি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সাথে কথা বলি যে কোচ হাতুড়ে শিখে একটু ঘাওড়া টাইপের, আমরা বাংলা বলি যে ঘাওড়া। হ্যাঁ, ঘাওড়াও দরকার আছে মাঝে মাঝে, আপনাকে কিছু অনেক সময় কিছু করতে হলে আপনাকে কিন্তু কিছু করতেই হবে। কিন্তু আপনি 2 বছর দেখেন আপনি প্লেয়ারদের কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। প্লেয়ারদেরকে যদি বলেন, সে প্রত্যেকটা প্লেয়ার তারা বুঝে গেছে যে আমাকে ট্রেনিং না করলে, আমি ভালো প্র্যাকটিস না করলে আমি এখানে নাই। অনেক বড় বড় প্লেয়ার টিমের মধ্যে নাই। তো এই জিনিস মাঝে মাঝে দরকার হয়। এবং আরেকটা জিনিস আমি বলবো যে আপনি কখনো কখনো আপনি সাকসেস পাবেন, কখনো কখনো খারাপ, একটু ভালো খারাপ পারফরমেন্স করার পরেই যদি আপনি বলেন যে তুমি এটা কি করলে, তাও ঠিক না, সময় দিতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা মনে করি যে, আশা করি যে ধৈর্য ধরবে পুরো বাংলাদেশ, এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররাও নিজেদের ভুল ত্রুটি শুধরে ক্রাইস্টচার্চে এমন একটা কিছু করবে যা দেশে আসার পর ভুলিয়ে দিবে পুরনো গত মাসের সব ব্যর্থতা। আমরা সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।